5 আগস্ট 2024 ঢাকার আকাশে ছিল না কোনো বিজয় উদযাপনের আতশবাজি, না ছিল কোনো মিছিল। অথচ সেই দিন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে, কারণ সেদিন পালিয়েছিলেন একজন নারী, যিনি এক যুগ ধরে ক্ষমতার সর্বোচ্চ সিংহাসনে বসে দেশকে চালিয়েছেন, শেখ হাসিনা। কিন্তু তার পেছনে ফেলে যাওয়া বাংলাদেশ যেন রক্তাক্ত, বিধ্বস্ত এক অর্থনৈতিক শরীর। রিজার্ভ ছিল ভেঙে পড়া, ঋণ বেড়েই চলেছে, ব্যবসায়ী সমাজ ছিল এলসি না খোলার হতাশায়, আর সাধারণ মানুষ রেমিটেন্স না পেয়ে হাহাকার করছিল। রিজার্ভ চুরি থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেনের জালিয়াতি, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল এক ব্যক্তির নাম, জয়। হাসিনার পুত্র এবং ডিজিটাল বাংলাদেশের পোস্টার বয়। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন চুরির ঘটনায় তার সম্পৃক্ততা বহু তদন্তেই উঠে আসে। গভর্নর আতিউর রহমান অভিযোগ করেছিলেন তিনি জয়কে অবহিত করেছিলেন, কিন্তু জয় তা চাপা দিয়ে একজন ভারতীয় পরামর্শককে দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য। এই ঘটনা ছিল কেবল শুরু। এরপর একে একে রিজার্ভ গলতে শুরু করে, সরকারের দেনার চাপ বাড়ে এবং বিদেশি মুদ্রার বাজার হয়ে ওঠে ভয়াবহ অস্থির। হাসিনার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতের ছায়া অনুসরণ। দিল্লি যা বলেছে ঢাকা তাই করেছে। কূটনৈতিক দালালি, সীমান্তে গুলিবর্ষণেও বাংলাদেশ নিশ্চুপ থেকেছে। এই শূন্যতায় ব্যবসায়ীরা আশ্রয় খুঁজেছিল বৈদেশিক লেনদেনে, কিন্তু ডলার সংকটে তার রূপ নেয় দুঃস্বপ্নে। হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা ও অদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা দেশকে নিয়ে যায় এক পতনের পথে। 5 আগস্ট হাসিনার ভারতে পলায়নের পর দেশের দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী সরকার। এই সরকার ছিল ভিন্নধর্মী, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়, বরং একটি ব্যতিক্রমধর্মী নাগরিক প্রশাসন জোটের নেতৃত্বে। আর এই সরকারের হাল ধরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনেকেই ভেবেছিলেন ইউনূস হয়তো নীতি নির্ধারক হবেন, মুখপাত্র হবেন, কিন্তু তিনি হয়ে ওঠেন সরকারি কার্যকরী প্রধান। যে মুহূর্তে তিনি বলেছিলেন দেশে আর কর্পোরেট পুঁজি নয়, প্রয়োজন মানবিক অর্থনীতি, তখন থেকেই বাংলাদেশে শুরু হয় এক মৌলিক পরিবর্তনের সূচনা। ইউনূস বুঝেছিলেন রিজার্ভ ফিরে পেতে হলে দরকার হবে 3টে স্তম্ভে কাজ: 1. প্রবাসী আয়ের পুনর্গঠন, 2. বৈদেশিক ঋণ পরিশোধ, 3. জ্বালানি ও আমদানি খাতে ভর্তুকি ও স্থিতিশীলতা। তার নেতৃত্বে সরকার ব্যাংক ভিত্তিক রেমিটেন্স প্রণোদনার প্যাকেজ চালু করে, যার ফলে মার্চেই $3.2 বিলিয়ন রেমিটেন্স আসে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এপ্রিলের প্রথম 12 দিনেই আসে $1.05 বিলিয়ন। একই সাথে বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো উৎসাহিত করায় হুন্ডি ব্যবসা ভেঙে পড়ে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে $26.73 বিলিয়ন। IMF এর পদ্ধতি হিসাব করলেও ব্যয়যোগ্য নেট রিজার্ভ 16 বিলিয়নের কাছাকাছি, যেটা আগের সরকার ফাঁকি দিয়ে দেখাতে পারেনি। ডলার সংকট কাটাতে ইউনূস সরকার চালু করে এক কড়া পরিশোধ নীতি। 8 মাসে 29,000 কোটি টাকার ঋণ শোধ করা হয়। $3.2 বিলিয়ন ঋণ কমে নেমে আসে মাত্র $829 মিলিয়ন। বিশেষ করে কাতারের কাছে যেই কয়েকশো মিলিয়ন ডলারের দেনা ছিল তা সম্পূর্ণ শোধ করে সরকার, যার ফলে কূটনৈতিক সম্পর্কেও আসে স্থিতিশীলতা। সরকার গ্যাস ও এলএনজিতে 6,500 কোটি টাকার ভর্তুকি দিয়ে ইউনিট মূল্য 70 থেকে 30 টাকায় নামিয়ে আনে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসে, শিল্প খাত স্বস্তি ফিরে পায় এবং জনগণের ওপর চাপ কমে। গ্যাস খাতের বকেয়া বিল 75 কোটি টাকা থেকে কমে আসে 24 কোটিতে। এই সবকিছুর পেছনে একটি কৌশল কাজ করেছে: স্বল্পমেয়াদে কষ্ট, দীর্ঘমেয়াদে শক্ত ভিত্তি। জাতিসংঘে দেয়া বক্তৃতায় প্রফেসর ইউনূস বলেন, একটি দেশের প্রকৃত শক্তি মাপা হয় তার মানুষের ক্ষমতায়নে, তাদের অর্থনৈতিক স্বাধীনতায়। এই বক্তব্যে বাজে তুমুল প্রশংসা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশকে তুলে ধরেছে দক্ষিণ এশিয়ার নতুন ফাইন্যান্সিয়াল মডেল হিসেবে। ব্লুমবার্গ বলেছে বাংলাদেশ এখন নিজস্ব শর্তে বিশ্ব অর্থনীতিতে অংশ নিচ্ছে। দ্য ইকোনমিস্ট লিখেছে ইউনূসের ব্যাংক টু বেসিক্স নীতি দক্ষিণের দেশগুলোর জন্য অনুকরণীয়। অনেকেই বলে থাকেন ইতিহাস শুধু রাজনীতির কোটচালে লেখা হয় না, তা লেখা হয় অর্থনীতির সংখ্যায়, মানুষের বিশ্বাসে আর একটি জাতির স্বপ্নে। হাসিনার ছায়া যেদিন ঢাকার আকাশ থেকে সরে যায়, সেদিনই বাংলাদেশ দেখেছিল নক্ষত্র পতন।
কিন্তু ঠিক সেই অন্ধকারে দাঁড়িয়ে একজন প্রফেসর, যিনি কলমের বদলে দায়িত্ব তুলে নিয়েছিলেন হাতে, তিনি দেখিয়ে দিলেন নিয়মের বাইরে গিয়েও ইতিহাস লেখা যায়। আজ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিরেছে, রেমিটেন্স রেকর্ড ছুঁয়েছে এবং বৈদেশিক ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রফেসর মোহাম্মদ ইউনুস এক নাম, এক প্রতীক, এই অর্থনৈতিক মুক্তি কাহিনীর নায়ক। যে গল্প শুরু হয়েছিল দুর্নীতির আধারে আর শেষ হচ্ছে তার আলোকিত পথে। বাংলাদেশ আবার উঠছে, তার চোখে এখন প্রতিশ্রুতি, তার কণ্ঠে আত্মবিশ্বাস। এই পথ যে সে নিজেই তৈরি করেছে।